ভিকি নিজের দারিদ্রতা এবং বারবার হয়ে আসা অপমানের জন্য চিন্তিত ছিল। এটা কি ভিকি? এটা একটা সস্তার গোলাপ। নাতাশার বন্ধুরা হাসতে থাকে ভিকিকে যখন অপমানিত করা হয়। আরে বাহ, গরিবদের রাজা নিজের রানীর জন্য কি এনেছে দেখো। ভিকি, তুমি কি এটা ভেবেছিলে যে তোমার মতো গরিব ছেলের এই সস্তার উপহারে আমি খুশি হব? আমার এমন উপহার দরকার যা আমার সৌন্দর্যের পরিপূরক। নাতাশা, আমি তোমাকে খুশি করতে চেয়েছিলাম। অপমানজনক ভঙ্গিতে নাতাশা ভিকিকে বলে, খুশি করবে? তুমি আমায় খুশি করবে এই সস্তার গোলাপ দিয়ে? তুমি তো নিজেই একটা বোঝা। চলে যাও এখান থেকে। আরে তাকিয়ে তাকিয়ে কি দেখছো? যাও। কি লাভ এই জীবন রেখে, যেখানে না টাকা আছে না প্রেম? প্রতিদিন সবাই মজা করে আমাকে নিয়ে। এর থেকে আমার মরে যাওয়াই ভালো। তখনই ওর কাঁধে কেউ একটা হাত রাখল। ভিকি চমকে উঠল। কি হলো পুত্র, জীবনে সমস্যায় পড়েছ? হ্যাঁ বাবা, জীবনে না টাকা আছে আর না প্রেম, প্রত্যেক জায়গায় অপমান। আর বাঁচতে চাই না আমি। চিন্তা করিস না, যেটা তুই চাইবি তাই হবে। সিদ্ধি দেব তোকে, এমন সাধনা করব তোর জন্য যে সোনার পালঙ্কে শুয়ে থাকবি তুই। আজ অমাবস্যা, আজ রাত ঠিক 12টার সময় পাশের শ্মশানে চলে আসবি। কিন্তু আপনি কি করবেন বাবা? কিসের সিদ্ধি? আর এগুলো কি সত্যি হয় নাকি? বিশ্বাস রাখ, আমি তোর জীবন পাল্টে দেব। এসে গেছেন তোর কর্ণপিশাচিনী। তুই যা চাইবি তাই তোকে দেবে, কিন্তু ওনাকে ক্রুদ্ধ করিস না। ভিকি একটি গরিব ছেলে যে নিজের পরিশ্রম এবং মেধার বলে হাই প্রোফাইল কলেজে স্কলারশিপ নিয়ে পড়ছিল। নিজের পুরনো পোশাক এবং দারিদ্রতার কারণে এই ঝলমলে রঙিন পৃথিবীতে নিজেকে আলাদা মনে করত। কিন্তু ওর মনে একটা গুপ্ত আশা ছিল নাতাশার প্রতি। নাতাশা কলেজের সবচেয়ে সুন্দরী এবং জনপ্রিয় মেয়ে, যার সৌন্দর্যের কারণে সকলেই পাগল ছিল। একদিন ভিকির ভাগ্য খুলে গেল যখন নাতাশা ওর সাথে কথা বলতে এলো। প্রথমে ভিকি মনে করল এটা নিশ্চয়ই স্বপ্ন, কিন্তু তারপরেই ও বুঝতে পারল যে নাতাশা হয়তো সত্যিই ওকে পছন্দ করছে। ওরা একসাথে সময় কাটাতে লাগলো, হাসি ঠাট্টা করতে লাগলো, আর ভিকির শেষমেশ মনে হলো ও নিশ্চয়ই ওকে ভালোবাসে। কিন্তু এই ভাবনাটা বেশি দিন থাকলো না। একদিন কলেজের ক্যান্টিনে ভিকি, তোমার এই পুরনো বইগুলো থেকে তুমি কত জ্ঞান লাভ করো, তাই না? আমি তো তোমার এই কথাগুলোতে খুবই প্রভাবিত। আরে নাতাশা, এটা তো শুধু... নাতাশার বন্ধুরা এসব কথা হাসতে থাকে এবং ভিকি তাতে অপমানিত হয়। আরে আমাদের বিউটি কুইন তো শেষমেশ নিজের ব্রেনটা পেয়েই গেছে। এই তোরা চুপ কর তো। ভিকি যথেষ্ট বুদ্ধিমান আর পরিশ্রমী। নাতাশা ভিকির দিকে তাকিয়ে থাকে। ভিকির চোখে বেশ অন্যরকম চমক ছিল। ভিকি, আমি তোমার জন্য বিশেষ আয়োজন করতে চাই। কাল কলেজে একটা গ্রুপ ডেট আছে, তুমি আমার সঙ্গে যাবে? হ্যাঁ, অবশ্যই। কিন্তু একটা কথা আছে, আমি চাই তুমি আমার জন্য ছোট উপহার আনো, এমন কিছু যা আমার সারা জীবন মনে থাকবে। আরে এটা তো খুবই শক্ত ভিকির জন্য। দেখা যাক কে নিয়ে আসে ওই ভিখারির বাচ্চা। আমি জানি তুমি আমার জন্য সবকিছু করতে পারো ভিকি। ভিকি নাতাশার চোখের দিকে তাকায়। ও সকলের সামনে নাতাশাকে হতাশ করতে চাইল না, তাই ও হ্যাঁ বলে সেখান থেকে চলে যায়। পরের দিন কলেজের ক্যাফেতে ভিকি নাতাশার সাথে দেখা করতে আসে। তো ভিকি, তুমি আমার জন্য কি উপহার এনেছো? নাতাশা, এটা তোমার জন্য। ভিকি নাতাশাকে একটি গোলাপ ফুল দেয়। নাতাশা সেটা হাতে নেয় এবং সেটাকে মন দিয়ে দেখে। তারপর এটা কি ভিকি? এ তো শুধুমাত্র একটা সস্তার গোলাপ। নাতাশার বন্ধুরা ভিকিকে অপমান করে। আরে বাহ, গরিবদের রাজা নিজের রানীর জন্য কি এনেছে দেখো। ভিকি, তুমি কি এটা ভেবেছিলে যে তোমার মতো গরিব ছেলের এই সস্তার উপহারে আমি খুশি হব? আমার এমন উপহার দরকার যা আমার সৌন্দর্যের পরিপূরক। নাতাশা, আমি তোমাকে খুশি করতে চেয়েছিলাম।
অপমানজনক ভঙ্গিতে নাতাশা ভিকিকে বলে, খুশি করবে? তুমি আমায় খুশি করবে এই সস্তার গোলাপ দিয়ে? তুমি তো নিজেই একটা বোঝা। চলে যাও এখান থেকে। আরে তাকিয়ে তাকিয়ে কি দেখছো? যাও। ভিকির চোখে জল এসে যায়। ও অপমানিত হয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। যেতে যেতে নিজের সাথেই কথা বলে ভিকি। কি লাভ এই জীবন রেখে, যেখানে না টাকা আছে না প্রেম? প্রতিদিন সবাই মজা করে আমাকে নিয়ে। এর থেকে আমার মরে যাওয়াই অনেক ভালো। হাঁটতে হাঁটতে হঠাৎ ভিকি পৌঁছে যায় কলেজের পেছনের সেই জঙ্গলে, আর জোরে জোরে কাঁদতে থাকে এবং চিৎকার করতে থাকে। হে ভগবান, তুলে নাও তুমি আমাকে, আর বাঁচতে পারছি না এই জীবনে। তখনই ওর কাঁধে কেউ একটা হাত রাখে। ভিকি চমকে ওঠে এবং পিছনে ফিরে দেখা মাত্রই দেখে এক ভয়ঙ্কর স্বরূপ অঘরী সাধু তার পেছনে দাঁড়িয়ে আছে। কি হলো পুত্র, জীবনে সমস্যায় পড়েছ? হ্যাঁ বাবা, জীবনে না টাকা আছে আর না প্রেম, প্রত্যেক জায়গায় অপমান, আর বাঁচতে চাই না আমি। চিন্তা করিস না, যেটা তুই চাইবি তাই হবে। সিদ্ধি দেব তোকে, এমন সাধনা করব তোর জন্য যে সোনার পালঙ্কে শুয়ে থাকবি তুই। আজ অমাবস্যা, আজ রাত ঠিক 12টার সময় পাশের শ্মশানে চলে আসবি। কিন্তু আপনি কি করবেন বাবা? কিসের সিদ্ধি? আর এগুলো কি সত্যি হয় নাকি? বিশ্বাস রাখ, আমি তোর জীবন পাল্টে দেব। এমনিতেও তো আর জীবনে কিছু পাওয়ার নেই। ঠিক আছে, একবার বাবার কথা মতো চলে দেখি। রাত্রিবেলা ভিকি শ্মশানের দিকে হেঁটে যায় আর দেখে অঘরী বসে নিজের সাধনা শুরু করে দিয়েছে। ভিকিকে দেখা মাত্রই অঘরী বলে, এসে গেছিস পুত্র, এবার আমি যেরকম বলবো সেরকম তুই করবি। আজ আমি সাধনা করব কর্ণপিশাচিনীর। ও এখানে আসবে আর তোর হয়েই থাকবে। ও তোকে সবকিছু দেবে, সবকিছু। তোর কানে সবার গুপ্ত কথা বলে দেবে। কি হয়েছিল, কি হতে চলেছে আর কি হয়ে গেছে সব জানে ও। ওর থেকে তুই জানবি সবার লুকোনো সত্য, আর সেই সত্য তাদের বলে তুই কোটিপতি হয়ে যাবি। ভিকি তার পোশাক ছেড়ে অঘরীর সামনে বসে পড়ে এবং অঘরী যেমনটা বলে ঠিক তেমনই মন্ত্র জপ করা আরম্ভ করে। তখনই এক কালো ধোঁয়া বেরিয়ে আসে ওই জ্বলন্ত অগ্নি থেকে এবং সেই ধোঁয়া পরিবর্তিত হয়ে যায় এক সুন্দর রমণীতে। নে, এসে গেছে তোর কর্ণপিশাচিনী, তুই যা চাইবি তাই তোকে দেবে। শুধু ওকে ক্রুদ্ধ করিস না। বাবা, কর্ণপিশাচিনীকে তো দিলেন, কিন্তু টাকা কি করে পাবো সেটা তো বললেন না। তখনই কর্ণপিশাচিনী সেখানে আসে এবং ভিকিকে বলে যে তার কাছে যা আছে সবটাই যেন সে শেয়ার মার্কেটে লাগিয়ে দেয়। আর ভিকি ঠিক তেমনটাই করে এবং দেখতে দেখতে ভিকির টাকা ৫-৭ গুণ বেড়ে যায়। এমনটাই রোজ হতে থাকে, আর এই করেই ভিকির কাছে প্রচুর টাকা জমে যায়। প্রায় ১০-১২ দিন পরে ভিকি কলেজ এলো। ভিকির কাছে এখন টাকা পয়সার অভাব ছিল না, কিন্তু তবুও ভিকি কলেজ আসার সময় ওই পুরনো জামাকাপড় পরেই এলো, যেমনটাও আগে পরত। নাতাশা এবং ওর বন্ধুরা ভিকিকে কলেজ আসতে দেখতে পায় এবং ওকে ওদের পার্টিতে আসার প্রস্তাব দেয়। আসলে ওদের ইচ্ছে ছিল ভিকিকে অপমান করার, তাই ওরা ভিকিকে একটা পার্টি দেওয়ার কথা বলে। আরে ভিকি, কি ব্যাপার? এতদিন পরে দেখা পেলাম। নাতাশা তির্যকের ভঙ্গিতে এই কথাগুলো ভিকিকে বলে। এই এমনি, তেমন কিছু না। ভিকি শান্ত গলায় নাতাশাকে জবাব দেয়। নাতাশা জানতই যে ভিকি একজন গরিব, আর তাই ও ভিকিকে অপমান করার একটিও সুযোগ হারাতে চাইছিল না। ওকে অপমান করার জন্য নাতাশা ভিকিকে বলল, আচ্ছা, আজ তো পার্টি হবে, চলো সবাইকে ট্রিট দাও। শোনো বন্ধুরা, আজ ভিকি আমার জন্য সবাইকে পার্টি দেবে। হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক। আমরাও দেখি তোমার কাছে কত টাকা আছে। নাতাশার বন্ধুও মজা করতে ছাড়ছিল না, কিন্তু ভিকি কোনো প্রতিক্রিয়া দেখালো না। ওদের দলের একটি মেয়ে বেশ কিছু দামি খাবার অর্ডার করলো আর ক্যাফের ওয়েটারকে বলল, দাদা, বিল ভিকির থেকে নিয়ে নিও, আজও পার্টি দিয়েছে। সবাই জোরে জোরে হাসতে থাকে, কিন্তু এতে ভিকির মুখে কোনো প্রভাব পড়ে না। ও চুপচাপ দাঁড়িয়ে দেখল, যেন কিছুই হয়নি। ভিকির এমন আচরণে নাতাশা এবং ওর বন্ধুরা বেশ অবাক হলো। ওরা আশা করছিল যে আজ ভিকি অপমানিত হবে, কিন্তু ও একদম শান্ত ছিল। ভিকি ক্যাফে ওয়েটারকে ডেকে বলল, ভাই,
এরা না সবাই আমার বন্ধু। ওরা যা চায় ওদের খাইয়ে দাও আর পেমেন্ট আমার থেকে নিয়ে নিও। এটা শোনার পরেই সকলে একে অপরের মুখ চাওয়াচাবি করতে লাগলো। ক্যাফের মধ্যেই হঠাৎ একজন বলে উঠল, এই ফুটো পকেটের কাছে এতগুলো টাকা এলো থেকে? ভিকির এমন প্রতিক্রিয়া দেখে নাতাশা অবাক হয়ে রইল, আর ভিকির হাত ধরে সে বলল, ভিকি চলো এখান থেকে, আমার তোমার সঙ্গে কিছু কথা আছে। নাতাশা ভিকির হাত ধরে বেরিয়ে পড়ল এবং ওকে কলেজের বাগানে নিয়ে গেল। তুমি কোথায় ছিলে এতদিন ভিকি? কত চিন্তা হচ্ছিল তোমার জন্য। আর কখনো যদি এরকম আমাকে না জানিয়ে কোথাও চলে যাও না, দেখবে তখন তোমাকে কি করি আমি। নাতাশার এই পরিবর্তিত আচরণ ভিকি কিছুটা বুঝতে পারছিল, কিন্তু ভিকি শান্ত ছিল। কিছু বলো না ভিকি, তুমি কি আমার উপর রাগ করেছো? ও সরি, ওরা এমনি মজা করছিল। আচ্ছা তোমার যদি ওতে রাগ হয় তার জন্য আই এম সরি। এরকম আর কখনো হবে না, কথা দিচ্ছি আমি, বিশ্বাস করো আমায়। ঠিক আছে নাতাশা, ঠিক আছে। কেন করছো তুমি এগুলো আমার সঙ্গে? তুমি আমার প্রেমটাকে ঠাট্টা বানিয়ে রেখেছো। সরি বলছি তো ভিকি, প্লিজ। ঠিক আছে, কিন্তু এরপর থেকে এরকম মজা আর করো না। আচ্ছা ভিকি বাবু, এটা তো বলো যে তোমার কাছে এত টাকা কোথা থেকে এলো? শেয়ার মার্কেটে আমার 20 লাখ টাকার প্রফিট হয়েছে। এটা শোনার পর নাতাশা অবাক হয়ে যায়। কথা বলতে বলতে কখন যে বিকেল হয়ে যায় খেয়াল নেই। ভিকি নিজের বাড়ির দিকে যায় আর নাতাশা চলে যায় তার হোস্টেলে। নাতাশা নিজের রুমমেটকে বলে, ভাই শোন, এই ভিখারি ভিকির কাছে নাকি 20 লক্ষ টাকা রয়েছে। চল কোনো একটা প্ল্যান করি যাতে সব টাকা আমার কাছে চলে আসে। নাতাশা নিজের হোস্টেলের রুমে নিজের বন্ধু রিয়ার সাথে বসেছিল। ওর মুখে একটা ধূর্তের হাসি ছিল, যা ওর মনের মধ্যে চলতে থাকা এক ষড়যন্ত্রের প্রমাণ। রিয়া, আমি তোকে সত্যি কথা বলছি, ভিকিকে যে ভালোবাসা দেখায় সেটা আসলে পুরোটাই নাটক। আমি ওকে নিজের জালে ফাঁসাচ্ছি। কিন্তু নাতাশা, তুই তো বিগত কিছুদিন ধরে ওর সঙ্গে এত ভালো করে কথা বলছিলি, কি করছিস এসব? আরে ও তো বোকা, আমার জন্য পাগল। ও ভাবছে যে আমি সত্যিই ওকে ভালোবাসি। এরপর যখন ও আমার প্রেমে পাগল হয়ে যাবে তখন আমি ওর সব সম্পত্তি হাতিয়ে নেব। কিন্তু তুই এসব কি করে করবি? নাতাশা রিয়ার কানে ওর পরিকল্পনার কথা বলে। রিয়া নাতাশার কথা শুনে চমকে যায়। ও বলে, কিন্তু নাতাশা, তোর মনে হচ্ছে না এটা ভুল হচ্ছে? ভিকি তোকে ভালোবাসে। আরে ও তো একটা বোকা, ওর যা করার ওকে করতে দে। আমি শুধু আমার প্রয়োজনে ওকে ব্যবহার করছি। একবার ওর সব টাকা যদি আমি নিয়ে নিই তখন ওকে আমার আর কোনো কাজেই লাগবে না। নাতাশা এবং রিয়া দুজনেই হাসতে থাকে, আর ওদের হাসির পিছনে লুকিয়ে থাকে এক ভয়ঙ্কর ষড়যন্ত্র, যেটার ব্যাপারে ভিকি কিচ্ছু জানত না। ও বুঝতে পারছে না ওর সাথে কি হতে চলেছে। ভিকি কিছুদিন ধরে ওর বাড়িতে কর্ণপিশাচিনীর আবাহন করছিল, কিন্তু বারংবার আবাহন করা সত্ত্বেও কর্ণপিশাচিনীর আগমনের বা প্রকট হওয়ার কোনো সংকেত ভিকি দেখতে পাচ্ছিল না। আর এই কথাটা ভিকিকে বেশ সমস্যায় ফেলে দিয়েছিল। ও ভাবল যে আরেকবার সেই অঘরী বাবার সঙ্গে দেখা করা যাক। তখন হঠাৎই ভিকির ফোনটা বেজে ওঠে। ভিকি, কোথায় তুমি? কখন থেকে তোমাকে ট্রাই করছি, তোমার ফোনে কলই ঢুকছে না। নাতাশা, ফোন তো খোলাই আছে আমার। হতে পারে হয়তো নেটওয়ার্কের প্রবলেম হয়েছিল। আচ্ছা ঠিক আছে, তুমি তো জানো ভিকি কলেজের অ্যানুয়াল ফাংশনের দিন এগিয়ে এসেছে। চলো না একটু শপিং করে আসি। ও ঠিক আছে, তুমি আমার সাথে কলেজের গেটে দেখা করো, ওখান থেকে আমরা একসাথে যাব। ঠিক আছে, তাড়াতাড়ি এসো, আমি তোমার জন্য অপেক্ষা করব। ভিকি ওর ফোনটা কেটে দেয় এবং ওর বাইকটা নিয়ে কলেজের গেটের সামনে চলে আসে। নাতাশাকে নিয়ে ওখান থেকে বেরিয়ে পড়ে। কিছুক্ষণ পরেই নাতাশা একটি বড় দোকানে ভিকিকে নিয়ে পৌঁছয়। নাতাশা কিছু দামি জুতো এবং জামা কাপড় কিনতে চায়। ভিকি একটি স্যান্ডেল তুলে নিয়ে নাতাশার পায়ে পড়াতে যাচ্ছিল, কিন্তু হঠাৎ নাতাশা লাথি মেরে সেই স্যান্ডেলটা ফেলে দেয় এবং ভিকিকে বলে, হোয়াট দ্য হেল, কি চিপ স্যান্ডেল এটা, আমার ওইটা লাগবে। নাতাশা ইশারায় ভিকিকে স্যান্ডেলটা দেখায়। অন্যদিকে একজন ধনী মহিলা কিছু কেনাকাটা করছিল। নাতাশার নজর তার দিকেই ছিল। তার পার্সটা হঠাৎ একদিকে পড়ে যায়। নাতাশা এবং ভিকি দুজনেই সেটা খেয়াল করে। ভিকির মনে হলো সেই পার্সটি তুলে মহিলাটিকে ফেরত দেওয়া উচিত। আর তখনই নাতাশা ভিকিকে বলে, ভিকি, ওই পার্সটা তাড়াতাড়ি নিয়ে নাও না প্লিজ। নাতাশা, তুমি জানো এটা আমি করতে পারবো না। ওহ ভিকি, ওই মহিলাটাকে দেখো, ওর কোনো যাই আসবে না। আর ভগবান তো তোমাকে একটা সুযোগ দিয়েছে এটা প্রমাণ করার যে তুমি আমাকে কত ভালোবাসো। ভিকি ওই পার্সটি চুরি করতে চায়নি, কিন্তু নাতাশার জেদের কারণে ভিকি ওই পার্সটি তোলে। আর তখনই সেই মহিলাটি পেছন ঘুরে তাকায়, আর তার সামনে ভিকি তারই পার্সটি ধরে দাঁড়িয়েছিল। ভিকি হকচকিয়ে গিয়ে বলে, ম্যাম, আপনার পার্স।
এখানে পড়ে গেছিল। থ্যাংক ইউ সো মাচ হ্যান্ডসাম, তুমি আমার অনেক বড় উপকার করলে। দিস ইজ মাই বিজনেস কার্ড, কল মি whenever you require any help. থ্যাংক ইউ ম্যাম। নাতাশা সবটাই দেখছিল। যখনই ওই মহিলাটি ওখান থেকে চলে গেল, নাতাশা ভিকিকে বলল, ভিকি, আমি কিছু শুনতে চাই না, ওই স্যান্ডেলটাই আমার চাই, যেভাবেই হোক। নাতাশা, এটা অনেক দামি। একটা কাজ করো, ওই মহিলা তো তোমাকে বললেন যে কোনো হেল্প লাগলেই ওনাকে বলতে। ওনাকে বলো এই স্যান্ডেলটা আমাদের গিফট করার জন্য। নাতাশা, এটা কি বলছো? এটা খুব এক্সপেন্সিভ। উনি কেন দেবেন আমাদের এরকম গিফট? আরে তো তুমিও তো ওনার হেল্পই করলে। আর এত বড় লোকেদের ওই 1-2 লাখ টাকায় কোনো যায় আসে না। তুমি যদি সত্যিই আমাকে ভালোবাসো, এটুকু তো তোমাকে আজকে করতেই হবে। যাও গিয়ে ওনার সঙ্গে কথা বলো। ভিকি উভয় সংকটে পড়ে গেল। ও কি করে ওই মহিলাটির থেকে স্যান্ডেল কেনার পয়সা চায়? কিন্তু নাতাশাকেও ওকে খুশি করতে হবে এবং বোঝাতে হবে যে সে তাকে ভালোবাসে। নাতাশা আর ভিকির মধ্যে যা কথোপকথন হচ্ছিল মহিলাটি সবই বুঝতে পারছিল। ওই মহিলা বিল কাউন্টারে বিল পেমেন্ট করার পরে ভিকির দিকে ঘুরে তাকায় এবং ভিকির মুখটা দেখে মহিলাটি বলে, ও হ্যালো হ্যান্ডসাম, কি হয়েছে? খুব চিন্তিত দেখাচ্ছে তোমায়, বলো আমায়। কিছু না ম্যাম, আমার গার্লফ্রেন্ডের এই স্যান্ডেলটা খুব পছন্দ, কিন্তু এটা খুব এক্সপেন্সিভ। ও না না, একদম চিন্তা করো না, আমি এটার জন্য পে করব। তুমি আমাকে সাহায্য করেছো, এইটুকু হেল্প তো তোমায় করতেই পারি। এই বলে ওই মহিলা ভিকির দিকে এগিয়ে গিয়ে তার কানে কানে বলে, তোমার নিজেকে রেসপেক্ট করা উচিত। তোমার গার্লফ্রেন্ড তোমার টাকাকে ভালোবাসে, তোমাকে ভালোবাসে না হ্যান্ডসাম। ভিকি, আই লাভ ইউ হানি। আমি খুব খুশি যে তুমি আমার জন্য এই কাজটা করেছো। তুমি জানো এই স্যান্ডেলটার দাম 2 লাখ টাকা। জন্মের পর থেকে তুমি কখনো এত টাকার জামা কাপড় কিনেছো? নাতাশা বারবার ভিকিকে অপমানিত করত, কিন্তু ভিকি ওর ভালোবাসায় এতটাই পাগল ছিল যে নাতাশাকে ছাড়াও আর কিছু ভাবতেই পারত না। ভিকি বাইকে স্টার্ট দিল এবং নাতাশাকে কলেজ হোস্টেলে ছাড়ার জন্য বেরিয়ে পড়ল। আর তখনই সামনে থেকে ছুটে আসা একটা ট্রাকের সাথে ভিকির বাইকের ধাক্কা লাগে। ভিকি হেলমেট পরেছিল, তাই ও কম আহত হয়েছিল, কিন্তু নাতাশা বাইক থেকে 20 ফিট দূরে ছিটকে পড়েছিল। এই ঘটনা দেখে মানুষের ভিড় জমা হলো সেখানে। নাতাশার ভাগ্য ভালো যে সেখানে একটি অ্যাম্বুলেন্স দাঁড়িয়েছিল। লোকেরা এগিয়ে এসে ভিকি আর নাতাশাকে অ্যাম্বুলেন্সে তোলে। নাতাশার বন্ধুরা এই খবরটা পাওয়া মাত্রই সিটি হসপিটালে এসে পৌঁছায়। তখন তাদের অপারেশন চলছিল। ডাক্তারবাবু বাইরে এলেন। উনি বললেন, দেখুন, ভয়ের কোনো কারণ নেই। পেশেন্টকে নিয়ে আসতে আরও দেরি হয়ে গেলে প্রবলেম হয়ে যেত। কিছুক্ষণ পরেই পেশেন্টের জ্ঞান চলে আসবে, তখন আপনারা দেখা করতে পারবেন। ভিকি আর নাতাশার বন্ধুরা খানিক চিন্তামুক্ত হলো। ভিকি এবং নাতাশার বন্ধুরা যখন নাতাশাকে দেখতে এলো, তখন দেখল নাতাশার জ্ঞান ফিরেছে, কিন্তু সবার দিকে ও ভয়ঙ্করভাবে বড় বড় চোখ নিয়ে তাকিয়েছিল। ওর চোখের তলায় কালি পড়ে গিয়েছিল। এবার নাতাশা অন্যদিকে তাকালো। ওর দৃষ্টি গিয়ে পড়ল কোনো একদিকের দেওয়ালে। যখনই ভিকি নাতাশাকে জিজ্ঞেস করলো, নাতাশা, তুমি কি ঠিক আছো? নাতাশা একবার ভিকির দিকে ঘুরে তাকালো আর চিৎকার করে বলল, আমি নাতাশা নই। আওয়াজটা এমন ছিল মনে হচ্ছিল যেন নারী এবং পুরুষ একসাথে কথা বলছে। সবাই একে অপরের মুখের দিকে তাকিয়ে রইল। তখনই নার্স সেখানে এলো এবং বলল সকলকে বাইরে ওয়েট করতে। 2 দিন বাদে হসপিটাল থেকে নাতাশা ছাড়া পেল। ভিকি এবং নাতাশার বন্ধুরা তাকে এমন একটা ফ্ল্যাটে নিয়ে গেল যেখানে সে সুষ্ঠুভাবে থাকতে পারবে। কিন্তু এত কিছুর মধ্যেও নাতাশা কিছুই বলছিল না। কেবল কোনো একদিকে এক দৃষ্টে চেয়ে রয়েছিল সে। কেউ কিছুই বুঝতে পারছিল না। নাতাশা, এগুলো তোমার ট্যাবলেট। ডাক্তার বলেছেন তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আমি তোমাকে আগেও বলেছি, আমি নাতাশা নই। এই ওষুধপত্রের কোনো দরকার নেই। আমাকে খাবার দাও তাড়াতাড়ি। নাতাশার এক বন্ধু খাবারের প্লেটটা নাতাশার সামনে রাখে। কিন্তু এটা কি? নাতাশা এমনভাবে খাচ্ছিল যে দেখে মনে হচ্ছিল কোনো হিংস্র পশু তার শিকার খাচ্ছে। রেগে গিয়ে চিৎকার করে নাতাশা আবার খাবার চাইল। খাবার দাও, আরো চাই। ঠিক এইভাবেই নাতাশা সকলের খাবার খেয়ে ফেলল। তারপর জল চাইল সে। ভিকি জলের গ্লাসটা নাতাশার হাতে দেয়। ওই গ্লাসটা নাতাশা ছুঁড়ে ফেলে দেয় আর চিৎকার করে বলে, জলের কলসিটা দাও। আর জলের কলসিটা হাতে নিয়ে জল খেতে থাকে।
এই সব কিছুই বেশ অদ্ভুত। ভিকি বুঝতে পেরেছিল যে কোনো কিছুই স্বাভাবিক নয় এখানে। আর তখনই ওর সেই অঘরীর কথা মনে পড়ল। ভিকি নাতাশার বন্ধুদেরকে বলল, তোমরা সবাই এখানেই দাঁড়াও, আমি কাউকে নিয়ে আসছি যে নাতাশাকে ঠিক করতে আমাদের সাহায্য করবে। ভিক্কি দাঁড়াও, আমিও যাব তোমার সাথে। আরে না না, তুমি নাতাশার খেয়াল রেখো, আমি তাড়াতাড়ি আসছি। নাতাশার বন্ধুরা ভিকিকে মাথা নেড়ে জবাব দেয়, আর ভিকি চলে যায় সেই গভীর জঙ্গলে। ও অঘরী বাবাকে সবটাই জানায়। অঘরী বাবা ভিকির সাথে তাদের ফ্ল্যাটে আসে। নাতাশা তখন ঘুমোচ্ছিল। নাতাশার বন্ধুরা তখন ভিকিকে বলে, ভিকি, এসব কি হচ্ছে? ভাই, তুই পাগল হয়ে গেছিস নাকি? এখনই ভণ্ড বাবার নয়, ডাক্তারের দরকার। ঠিকই বলেছিস তুই, এই ভণ্ড বাবাকে বের করে দে এখান থেকে। অনেক হয়েছে, তোদের থেকে বেশি চিন্তা আমার নাতাশাকে নিয়ে। ও আমার গার্লফ্রেন্ড। কিসের গার্লফ্রেন্ড আর কোন রিলেশনশিপের কথা বলছো? কলেজের সবাই জানে যে নাতাশা তোমার থেকে টাকা নিচ্ছিল। ও তোমার কোনো গার্লফ্রেন্ড নয়। নাতাশার বন্ধু ভিকিকে এই কথাটা বলছিল, আর হঠাৎ সেই মুহূর্তেই নাতাশা জোরে জোরে হেসে উঠল। ও অঘরী বাবাকে দেখে বলে উঠল, আজ সবাইকে মেরে ফেলবো আমি। আর তখনই আশপাশের লাইটগুলো জ্বলতে নিভতে লাগলো। চুপ! কে তুমি? আর নাতাশার শরীরে কি করছো? নাতাশা জোরে জোরে হাসতে থাকে এবং নিজের হাত পা উল্টো করে এক হিংস্র পশুর মতন এগিয়ে আসে। এই সব দেখে সকলে ভয় পাচ্ছিল। চলতে চলতে হঠাৎ করে নাতাশা বলে ওঠে, আমার তুই কিচ্ছু করতে পারবি না, সবাইকে মেরে ফেলবো আমি, সবাইকে। এবার আস্তে আস্তে নাতাশা দেয়াল বেয়ে উঠে যাচ্ছিল। অঘরী বাবা নিজের হাতে ভস্য ধারণ করল আর নাতাশার উপরে ছিটিয়ে দিল। তখন নাতাশা দেওয়াল থেকে নিচে পড়ে গেল। অঘরী বাবা সকলকে বলল যে ওকে দড়ি দিয়ে বেঁধে ফেলো। বল, কে তুই আর এখানে কেন এসেছিস? নাতাশা ভয়ঙ্কর চোখে অঘরীর দিকে তাকিয়েছিল এবং চোখের ইশারায় একটি ঝাড়লণ্ঠন অঘরী বাবার ওপর ফেলে। অঘরী বাবা বেঁচে যায়। অঘরী বাবা একটি কাঠের দণ্ড নিয়ে নাতাশার কাঁধে বারবার মারতে থাকে আর তাকে জিজ্ঞেস করে, কে তুমি আর নাতাশার শরীরে কি করছো? নাতাশা কাঁদতে থাকে এবং ভিকিকে ডাকে। ভিকি, প্লিজ আমায় বাঁচাও, এই বাবা আমায় মেরে ফেলবে। প্লিজ প্লিজ আমায় বাঁচাও। ভিকি নাতাশার দিকে এগিয়ে যাচ্ছিল, কিন্তু অঘরী বাবা ওকে আটকায় এবং তারপর আবার ওই কাঠের দণ্ড দিয়ে নাতাশাকে মারে এবং নাতাশার ওপর মন্ত্রপুত জল ছিটিয়ে দেয়। তখন নাতাশা চেঁচিয়ে ওঠে, আমার নাম রোহিণী, আর আমি নিজের ইচ্ছায় ওর শরীরে আসিনি, বরং ওই আমার ওপর শুয়েছিল। আর এখন এই শরীর আমি ছাড়ব না। নাতাশা তোর ওপর কিভাবে শুলো? সিটি হসপিটালে যে বেডে আমি মরেছিলাম, সেখান থেকে আমার বডি তো লোকেরা নিয়ে গেল, কিন্তু তখনও আমি ওখানেই ছিলাম। আর ওখানেই নিয়ে এসে আমার আত্মার ওপর হাসপাতালের লোকেরা শুইয়ে দিল। এখন আমি নতুন শরীর পেয়েছি, এই শরীর আমি ছাড়ব না। অঘরী বাবা বেশ কিছু মন্ত্র বলে তার কমণ্ডল থেকে জল হাতে নিয়ে নাতাশার ওপর ছিটিয়ে দেন আর বলেন, ছেড়ে দে ওকে। আর তখনই নাতাশার মুখের থেকে একটি কালো ধোঁয়া বেরিয়ে এসে জানলা দিয়ে বাড়ির বাইরে বেরিয়ে যায় আর নাতাশা অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। অঘরী বাবা জল ছিটিয়ে দেয় নাতাশার মুখে আর নাতাশা জ্ঞান ফিরে পায়। আমি আমি কোথায়? ভিকি, আর তোমরা তোমরা সবাই এখানে? আর আমি এখানে কি করে এলাম? খুব কষ্ট হচ্ছে। নাতাশা, তুমি চিন্তা করো না, কিচ্ছু হবে না। তুমি শুধু এখন বিশ্রাম করো, বাকি কথা পরে হবে। ভিকি নাতাশাকে খাটে শুইয়ে রেখে অঘরী বাবাকে নিয়ে বাড়ির বাইরে যায় এবং তার সাথে নাতাশার বন্ধুরাও যে যার বাড়ি ফিরে যায়। বাবা, এটা কি ছিল? সত্যি কি কোনো ভূত ওর উপর ভর করেছিল? হ্যাঁ পুত্র, ও সত্যি এক পেতনি ছিল, আর ওকে তোর কর্ণপিশাচিনী পাঠিয়েছিল। কিন্তু অনেক দিন থেকে আমি কর্ণপিশাচিনীর আবাহন করছি, উনি আমার সামনে আসেনি না। পুত্র, ও সবসময় তোমার আশেপাশে থাকে। অঘরী বাবা নিজের চোখ বন্ধ করে এবং বেশ কিছু মন্ত্র জপ করে ভিকির সামনে। ভিকির চোখের সামনে ভেসে ওঠে সেই শপিং মল যেখানে তারা শপিং করতে গিয়েছিল, আর তার সাথে সেই ধনী মহিলা
যাকে তুমি আজ সকালে দেখেছিলে ওই দোকানে, জানো সে কে ছিল? উনি কি কর্ণপিশাচিনী ছিলেন আর আমাদের অ্যাক্সিডেন্ট উনিই করিয়েছেন? একদমই তাই। উনি মহিলার ছদ্মবেশে কর্ণপিশাচিনী ছিলেন। উনি তোমায় নয়, নাতাশাকে মারতে চেয়েছিলেন, কারণ তুমি ওকে ভালোবাসো। ও তোমায় সব কিছু দেবে, কিন্তু কাউকে ভালোবাসতে দেবে না, না নাতাশাকে না তোমার পরিবারকে। তখনই ভিকির ফোনটা বেজে ওঠে। হ্যালো ভিকি, তুমি তাড়াতাড়ি গ্রামে চলে এসো, তোমার বাবা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন। এদিকে নাতাশা রিয়াকে ফোন করে এবং বলে, হ্যালো রিয়া, এই ভিখারি ভিকির ফ্ল্যাট থেকে আমাকে নিয়ে চলো। আর কি এমন হয়েছিল যে তোরা সবাই আমাকে এখানে নিয়ে এলি? এবার নাতাশার বন্ধুরাও এটা বুঝতে পেরেছিল যে ভিকি গরিব হতে পারে, কিন্তু ও একজন সত্যিকারের বন্ধু। এখন নাতাশার বন্ধুরাও ভিকির বন্ধু হয়ে গিয়েছিল। ফোন রাখা মাত্রই ভিকির চোখে জল দেখে রাহুল সবটাই বুঝতে পেরেছিল। রাহুল আর দেরি করল না, সে তার গাড়িটি বার করল এবং ভিকি বারণ করা সত্ত্বেও তাকে নিয়ে চলল তার গ্রামের বাড়িতে। এরই মধ্যে রাহুলের প্রাণের বন্ধু যোগেশও ওদের সঙ্গে বেরিয়ে পড়েছিল। ভিকির মনে তখন নানান চিন্তা বাসা বেঁধে আছে। বাবার শরীরের অবস্থা নিয়ে ভিকি তখন দুশ্চিন্তায় মগ্ন। কলেজ থেকে গ্রামের দূরত্ব তখন বেশ অনেকটাই বেশি মনে হচ্ছিল, যেন প্রত্যেকটা মাইল ভিকির মনের ওপর একটা বোঝ নিয়ে আসছে। যোগেশ যে ভিকিকে বেশ অনেকক্ষণ ধরেই দেখছিল, সে ভিকিকে ভরসা দিয়ে বলল, আরে ভাই, টেনশন করিস না, আমরা সবাই তোর সঙ্গে আছি। এবং তারপর রাহুলের দিকে তাকিয়ে সে বলে, রাহুল ভাই, কিছু গান বাজা, রাত অনেক হয়ে গেছে, তাই ঘুম আসবে না। ভিকিও রাহুলের কথায় একমত হল। হ্যাঁ ভাই, কিছু গান চালিয়ে দে, আমি তো গাড়ি চালাতেও পারি না, অনেক দূর যেতে হবে। যোগেশের কথায় রাহুল বেশ কিছু গান চালিয়ে দেয় মিউজিক সিস্টেমে, আর সেই গানের আওয়াজ বেশ কিছুক্ষণের জন্য ভিকিকে ভুলিয়ে রাখল। 4-5 ঘন্টা হয়ে গিয়েছিল এবং এখন তারা ঘন জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিল। রাহুলের চোখে তখন ঘুমের ঢল নেমেছে, যেই কারণে গাড়িটা বেশ অনিয়ন্ত্রিতভাবে চলছিল। হঠাৎ করে জেগে উঠে রাহুল স্টিয়ারিংটা সামলে নিল, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। হঠাৎ করে গাড়িটা গিয়ে ধাক্কা মারে এক বিশাল গাছের সাথে। আরে, এটা আবার কি হলো? ভিকি তখন জিজ্ঞেস করে, ভাই, ঘুম পাচ্ছিল যখন আগে বলতে পারতিস। যোগেশ ঘাবড়ে গিয়ে বলে, কোথাও দাঁড়িয়ে একটু বিশ্রাম নিয়ে নিতাম, এখন এই শুনশান জঙ্গলে কে আমাদের সাহায্য করবে? রাহুল তার অপরাধ বোধ নিয়ে বলে, হ্যাঁ হ্যাঁ, সব আমারই ভুল, আমারই আসা উচিত হয়নি তোদের সাথে। ভিকি পরিস্থিতি বুঝতে পেরে বলে, ভাই, এখন রেগে গিয়ে কি হবে বল, এখন ভাব যে কি করা যায়। তখনই তাদের নজর গিয়ে পড়ল সামনে থেকে হেঁটে আসা এক বৃদ্ধ ব্যক্তির ওপর। তার হাতে একটা লণ্ঠন ছিল, যার আলোয় এই রাতের মধ্যে তার মুখটা আরো ভয়ঙ্কর দেখাচ্ছিল। রাহুল সাহস করে সেই বৃদ্ধ ব্যক্তিকে বলে, বাবা, এখানে আশেপাশে কি কোনো মেকানিক পাওয়া যাবে? ওই বৃদ্ধ ব্যক্তি তার লণ্ঠনের আলোয় ভিকি এবং তার বন্ধুদেরকে দেখে আর তারপর বলে, বাবা, এত রাতেই ঘন জঙ্গলে মেকানিক কোত্থেকে পাবে? কিন্তু এই গরিবের ঘরেই কাছেই, যদি তোমরা চাও তাহলে রাত্রিটা বিশ্রাম করতে পারো, সকাল হলেই কোনো না কোনো সাহায্য অবশ্যই পাওয়া যাবে। বৃদ্ধের কথা শুনে 3 বন্ধু নিশ্চিন্ত হয়। এত বড় যাত্রা করে আসার পর এই জঙ্গলের মাঝে তাদের এক আশ্রয়ের প্রয়োজন ছিল। অজানা অচেনা রাস্তা ধরে সেই বৃদ্ধের পেছনে পেছনে চলল ভিকি এবং তার 3 বন্ধু। কিছুক্ষণের মধ্যেই তারা সেই বৃদ্ধের বাড়ি পৌঁছে যায়, কিন্তু সে যেন বাড়ি নয়, এক বিশাল কায় রাজপ্রাসাদ। বড় বড় কাঠের দরজা, উঁচু উঁচু ছাদ আর জং পড়ে যাওয়া লোহার শিকওয়ালা জালনা। চারদিকে এক অদ্ভুত নিস্তব্ধতা ছিল, যেটা সেই রাজপ্রাসাদের বৈভবের সাথে এক বিপরীতমুখী আবহাওয়া সৃষ্টি করছিল। প্রাসাদের ভেতর পা রাখা মাত্রই তাদের নজর পড়ল একটা পেইন্টিংয়ের উপর, যেটা টাঙানো ছিল প্রাসাদের দেওয়ালে। ছবিটা ছিল কোনো এক রাজকুমারীর, যার চোখ দুটো যেন তাদের দিকেই চেয়ে আছে। যখনই রাহুলের নজর গিয়ে পড়ল এই পেইন্টিংয়ের ওপরে, তৎক্ষণাৎ যেন ভুরু দুটো কুঁচকে গেল। জঙ্গলের মধ্যে এত বড় রাজপ্রাসাদের অস্তিত্বই যেন রহস্যময়। তদুপরি বিদ্যুৎ না থাকায় এই রহস্য আরও ঘনীভূত হচ্ছিল। সেই বৃদ্ধ ব্যক্তি তাদের বসতে বলে এবং 3 জনের জন্য জল নিয়ে আসে। রাহুল হাতে সেই গ্লাসটি নেয় এবং যখনই সে এক ঢোক জল খায়, তার মনটা যেন ঘেন্নায় ভরে ওঠে।
এটা কি জল? বৃদ্ধ ব্যক্তি একটি হাসি দিয়ে বলে, এই হাভেলিতে জল দিয়ে নয়, রক্ত দিয়ে পিপাসা মেটানো হয়। আর এটা বলা মাত্রই সে জোরে জোরে হাসতে থাকে। ভয়ে রাহুলের হাত থেকে গ্লাস মাটিতে পড়ে যায়। ভিকি আর যোগেশ এসব দেখে অবাক হয়ে যায়। রাহুল, কি হয়েছে? ভিকি রাহুলকে ধরে ঝাঁকিয়ে দিয়ে বলে। রাহুল ভিকির কথা শুনে বলে, আমি তোর পায়ে পড়ছি, এখান থেকে এক্ষুনি চল। এটা জল নয়, রক্ত। এখানে জল দিয়ে নয়, রক্ত দিয়ে পিপাসা মেটানো হয়। তুই শুনলি না এই লোকটা কি বলল? রাহুল, হয়তো তুই একটু বেশি ক্লান্ত, তাই সব ভুলভাল দেখছিস তুই। বাবা, তোমার বন্ধু ঠিকই বলেছে, তোমরা একটু বেশি ক্লান্ত আছো। রাতও অনেক হয়ে গেছে। তোমার পেছনে 3টে ঘর আছে, সেখানে তোমরা গিয়ে আরাম করো, সকালে দেখা হবে। ভিকি আর যোগেশ রাহুলকে একটি ঘরে নিয়ে যায়, কিন্তু সেই ঘরে মাত্র ছোট্ট একটা বিছানা ছিল, যেখানে 3 জনের একসাথে শোয়া অসম্ভব। তাই তারা ক্লান্তিতে আলাদা আলাদা ঘরে গিয়ে শুয়ে পড়ে। কিছুক্ষণ পরেই রাহুলের ঘুম ভেঙে যায় একটি অদ্ভুত আওয়াজের সাথে। ওর ঘরের মেঝেতে খটখট করে আওয়াজ হচ্ছিল। মনে হচ্ছিল যেন তার ঘরের মেঝের তলায় কাউকে জীবিত পুঁতে রাখা হয়েছে এবং সে বেরিয়ে আসার চেষ্টা করছে। প্রথমে রাহুল ভাবল এ তার মনের ভুল, কিন্তু যখন আবার সেই আওয়াজটা এলো তখন সে ভয়ে কেঁপে উঠল। তৎক্ষণাৎ সে ভিকি আর যোগেশের ঘরে গিয়ে তাদের জাগালো এবং নিজের ঘরের ভয়ঙ্কর কাহিনী শোনালো তাদের। রাহুল, ভিকি এবং যোগেশ 3 জনে সেই ঘরে যায়। ভিকি ঘরটা ভালো করে দেখে বলে, রাহুল, এখানে তো কোনো শব্দ আসছে না। যোগেশও ঘরটা ভালো করে দেখে বলে, হ্যাঁ রাহুল, কোন শব্দের কথা বলছিস? রাহুল ঘাবড়ে গিয়ে বলে, ভাই, আমি সত্যি বলছি, এখানে একটু আগে মাটির ভেতর থেকে এমন আওয়াজ আসছিল যেন কাউকে ভেতরে বন্দি করে রাখা হয়েছে। ভিকি রাহুলকে বুঝিয়ে বলে, রাহুল, তুই হয়তো স্বপ্ন দেখেছিস। তুই শান্তিতে শুয়ে পড় আর এসব আওয়াজে কান দিস না। ভিকি আর যোগেশ সবেমাত্র ঘরের বাইরে গিয়েছিল, তৎক্ষণাৎ আবার সেই আওয়াজটি হলো। রাহুল ভয়ে তাদেরকে বলল, শুনলি শুনলি তোরা? এবার বিশ্বাস হলো তো আমার কথাতে যে আমি মিথ্যে বলছি না? ভিকিও এবার আওয়াজটা শুনতে পেয়ে বলে, হ্যাঁ হ্যাঁ ভাই, যোগেশ চমকে উঠে জিজ্ঞেস করে, কিন্তু এই আওয়াজটা মাটির ভেতর থেকে কিভাবে আসছে? ওই আওয়াজটা এবার আরো জোরে জোরে আসতে থাকে। ভিকি ওই আওয়াজটাকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করে, কে ওখানে? মাটির তলা থেকে এক ভয়ঙ্কর আওয়াজ ভেসে আসে। এই প্রাসাদ আমার। ভিকি ভয় পেয়ে তাকে জিজ্ঞেস করে, কে তুমি? আর কোথায়? তোমায় দেখতে পাচ্ছি না কেন? বহু বছর আগে এখানে রাজবীর নামের এক রাজার রাজ্য ছিল। সেই রাজা আমায় দেখার পর আমায় ভালোবেসে ফেলেছিল। সে আমায় এই প্রাসাদে বন্ধ করে রাখত, কারোর সঙ্গে দেখা করতে দিত না। একদিন একটা চোর এই প্রাসাদে ঢুকলো। আমি স্নান করছিলাম আর সে আমায় দেখলো, তারপর আমার কাছে এলো। তখন রাজা সেখানে এসে আমাদের দেখলো। তার মনে হলো আমাদের মধ্যে সম্পর্ক আছে। তখনই নিজের তলোয়ার দিয়ে আমাদের দুজনেরই শিরচ্ছেদ করলো আর আমাদেরকে এই ঘরের নিচে পুঁতে দিল। ভিকি, যোগেশ এবং রাহুল 3 জনেই এই কথা শুনে বেশ ভয় পেয়ে গেল। তখনই রাহুল ওই আওয়াজকে উদ্দেশ্য করে বলে, আমাদের কোনো দোষ নেই, প্লিজ আমাদের যেতে দাও। তখন আবার সেই আওয়াজ ভেসে আসে। আমি তোমাদেরকে বিরক্ত করতে চাই না, দয়া করে আমায় এখান থেকে বাইরে বের করো আর আমার অন্তিম সংস্কার করো, তবেই আমি মুক্তি পাবো। সেই আওয়াজ শুনে রাহুল, ভিকি এবং যোগেশ 3 জনে মিলে সেখানে গর্ত খুঁড়তে শুরু করে। কিছুক্ষণ পরেই তারা সেখানে দেখতে পায় 2টো কঙ্কাল। তারা সেই 2 কঙ্কালের অন্তিম সংস্কার করে। দাহ কার্য সারার পর রাহুল ভিকি আর যোগেশকে বলে, আমাদের এখানে থাকাটা উচিত হবে না। ভিকি আর যোগেশও রাহুলের কথায় সম্মতি জানায় এবং তারা নিজেদের মালপত্র তুলে গাড়ির দিকে চলে যায়। কিন্তু এটা কি, তাদের গাড়ি তো ঠিক হয়ে গেছে। অ্যাক্সিডেন্টের একটিমাত্র চিহ্ন নেই সেই গাড়িতে। সেই রাজপ্রাসাদের মহিলার আত্মাই এই গাড়িটি ঠিক করেছে। 3 জনে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল। গ্রাম পৌঁছাতে এখনো 3-4 ঘন্টা বাকি আছে। রাত্রি 3টে বাজে।
তখন ভিকির ফোনে নাতাশার কল এলো। হ্যালো। ভিকি ফোন তুলল। অন্যদিক থেকে নাতাশার গলা ভেসে আসে। ভিকি, রিয়া আমাকে সবকিছু বলেছে। আই এম রিয়েলি সরি ভিকি। আরে কিসের জন্য নাতাশা? ভিকি, সেসব আমি পরে বলছি। আমি তোমাকে এই কারণেই ফোন করলাম যে রিয়া, আমি আর বাবা তোমার গ্রামে আসছি ড্রাইভারকে সঙ্গে নিয়ে। আরে নাতাশা, অনেক দূর আসতে হবে, তোমার আসার দরকার নেই, আমি সব সামলে নেব। আমি কিচ্ছু শুনবো না। আমরা বেরিয়ে পড়েছি আর তোমার সঙ্গে দেখা করবই। কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব। ঠিক আছে, সাবধানে এসো, আমি ওয়েট করব তোমার। ভিকি ফোনটা কেটে দেয়। গ্রামের রাস্তা শুরু হয়ে গিয়েছিল। কিছুক্ষণের মধ্যেই তারা পৌঁছে যায় ভিকির গ্রামের বাড়িতে। ভিকির বাবা খাটিয়ার ওপর শুয়েছিলেন। এমনিতে ভিকির বাবা বেশ কর্মঠ মানুষ, কিন্তু হঠাৎ করেই তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। যেন কেউ তার শরীর থেকে তার শক্তি নিয়ে নিয়েছিল, এবং তিনি আস্তে আস্তে এমন কিছু বলছিলেন যা কেউই বুঝতে পারছিল না। দেখ না ভিকি, তোর বাবার কি হয়েছে, কেমন কথাবার্তা বলছে। তুমি চিন্তা করো না মা, আমি এসে গেছি তো, সব ঠিক হয়ে যাবে। বাবা, কি হয়েছে তোমার? এসে গেছিস বাবা তুই? আমার কাছে খুব অল্প সময় আছে, আমি মরতে চলেছি। ও মেরে ফেলবে আমাকে। কে মেরে ফেলবে? ও ওই মহিলা, ডাইনি। কোন মহিলা? কোন ডাইনি বাবা? ভিকির বাবা অজ্ঞান হয়ে গেল। তখনই নাতাশা, রিয়া এবং অঘোরী বাবা এসে পৌঁছায় সেখানে। আসার পথের সব ঘটনা ভিকি অঘোরী বাবাকে শোনায়। মন্ত্র উচ্চারণ করার সাথে সাথে কমণ্ডল থেকে জল নিয়ে অঘোরী বাবা ছিটিয়ে দেয় ভিকির বাবার গায়ে। জলের ছোঁয়া পেতেই তার শরীরে তেজ ফিরে আসে এবং সে উঠে বসে খাটিয়ার ওপর। কি হয়েছে আপনার? আর কে সেই মহিলা? অঘোরী বাবা প্রশ্ন করলেন। একদিন আমি খেতে শোবার জন্য গেছিলাম, তখন রাত মোটামুটি 12টা। এক মহিলা এলেন আর আমার সারা শরীরে উনি গোবর লাগালেন আর আমার সাথে করলেন। আমি সবই বুঝতে পারছিলাম, কিন্তু আমি কিছুই করতে পারছিলাম না। আমি চাইলেও ঘুম থেকে উঠতে পারছিলাম না। পরের দিনও একই ব্যাপার হলো, আর এই ঘটনা রোজ চলতে থাকলো। রোজ রাতেও আসে, আবার সারা শরীরে গোবর লাগায় আর আমার সঙ্গে করেন। আর ও আমাকে বলেছিল যে যেদিন আমি খেতে আসব না, সেই দিনটাই আমার জীবনের শেষ দিন হবে। অঘোরী বাবা তার কথা শুনে নিজের চোখ বন্ধ করে নেয় এবং নিজের ঝোলা থেকে একটা ধাগা বার করে। এই নাও, ভয় পাওয়ার কোনো দরকার নেই। আজ রাতে আবার তুমি সবজির জমিতে যাও, ওই ডাইনি যা বলে সেগুলো করো। শুধু ডান হাতে এই দড়িটা বেঁধে দিও। সেই রাতে ভিকির বাবা আবার চাষের জমিতে যান, আর যেমনটা অঘোরী বাবা বলেছিলেন ঠিক তেমনটাই করলেন। সকাল হয়ে গিয়েছিল। ভিকি, যোগেশ, রাহুল, নাতাশা আর অঘোরী বাবা সবাই মিলে চাষের জমিতে গেল। অঘোরী বাবা ভিকিকে বলল, ভিকি, আর তোমরা সবাই শোনো, যদি ভিকির বাবাকে বাঁচাতেই হয় তাহলে ওই দড়িটা দুপুর 12টার আগে খুঁজে বের করতে হবে। ওই ডাইনিটা খুবই শক্তিশালী। এতক্ষণেও হয়তো বুঝেও গেছে যে আমরাই ওর হাতে ওই মন্ত্রপুত ধাগা বেঁধে দিয়েছি। সকলেই সেই ধাগাটি খুঁজে বেড়াচ্ছিল। অনেকক্ষণ হয়ে গিয়েছিল, কিন্তু কেউ সেই ধাগাটি খুঁজে পাচ্ছিল না। রৌদ্রের তাপ প্রচণ্ড, তাই সকলে ক্লান্ত হয়ে একটি গাছের তলায় এসে বসে। তখনই বাবা দেখুন, এটাই কি সেই ধাগা যেটা আমরা সবাই খুঁজছি? যোগেশ আঙুলের ইশারায় গাছের একটি ডাল দেখায়। অঘোরী বাবা ওই ধাগাটা ধরে টান মারে, আর সাথে সাথেই গাছের ওপর থেকে একটা কালো কাপড়ের পুটলি নিচে পড়ে। ওই পুটলিটা অঘোরী বাবা খোলে, আর তখনই আকাশে বিদ্যুৎ চমকায়। ওই পুটলির মধ্যে বেশ কিছু কঙ্কাল ছিল, আর তার মধ্যে একটি হাড়ের সঙ্গে বাঁধা ছিল ওই ধাগা, যেই ধাগাটি অঘোরী বাবা ভিকির বাবাকে দিয়েছিল। অঘোরী বাবা চোখ বন্ধ করেন, কিছু মন্ত্র জপ করলেন এবং সেই পুটলিটা পুড়িয়ে দেন। যখনই সেই পুটলিটা জ্বলে উঠল, আশপাশের আবহাওয়া বদলে গেল। ঝড় উঠতে শুরু করল।
বিদ্যুৎ চমকালো, আর সেই আগুন থেকে বেরিয়ে এলো এক ডাইনি যে ধোঁয়া হয়ে মিশে গেল আকাশে। এবার ভিকির বাবা আবার আগের শক্তি ফিরে পেলেন এবং নিজেকে বেশ সুস্থ অনুভব করলেন। অঘোরী বাবা ভিকির বাবাকে জিজ্ঞেস করলেন, এটা কি তোমাদের পূর্বপুরুষের চাষের জমি? ভিকির বাবা বললেন, না, এটা তো আমি সবে কিনেছি। অঘোরী বাবা এবার সবটা খুলে বললেন। ও এক যাযাবর ছিল। ওদের দল ভেড়ার পাল নিয়ে এক গ্রাম থেকে অন্য গ্রামে ঘুরে বেড়াতো। একদিন এই ক্ষেতের মালিকের সঙ্গে তার প্রেম হলো। ওরা রোজ রাতে এখানেই, এই জায়গাতেই যেখানে তুমি শুয়েছিলে, দেখা করত। একদিন ক্ষেতের মালিক ওকে মেরে ফেললো। যখন এই কথাটা ওই মেয়েটার মা জানতে পারলো, তখন সে কালা জাদু করে মেয়েটার হাড়গোড়ে পুঁটলিতে বেঁধে এই গাছে ঝুলিয়ে দিয়েছিল। কিন্তু এখন আর চিন্তার কোনো কারণ নেই, ও মুক্তি পেয়ে গেছে।